প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জমি কিনলে শতকে উৎস কর গুনতে হবে 25 থেকে 1 লাখ টাকা। নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প। কোটি বাংলাদেশের ব্যক্তিগত তথ্য ভারতের হাতে। পাকিস্তানের ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত 61 জন। খাবার আর ঋণের অভাবে রাজশাহীতে 4 জনের আত্মহত্যা। অন্যদিকে উপদেষ্টার সমালোচনায় পার্থ একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে। বিবিসির প্রতিবেদন বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসেব। দিল্লিতে ধসে পড়ল হুমায়ুনের সমাধিস্থলের ভেতরে ভবন, নিহত 5। ব্যাংক খাতে রক্ষকরাই ভক্ষক, দৃশ্যমান হচ্ছে আমলনামা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ইসরায়েলি সম্পর্কের কারণে 130 ফিলিস্তিনি শিক্ষার্থীর ভিসা বাতিল, জানালেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। চট্টগ্রামে মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কক্সবাজারে জমি নিবন্ধনে উচ্চ উৎসকর হার কার্যত জমি ক্রয় বিক্রয় স্থবির করে দিয়েছে। এনবিআর 2025 সালের 24 জুন জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী 1 জুলাই থেকে জেলার 187টি মৌজায় শতক প্রতি সর্বোচ্চ 25,000 টাকা উৎসকর নির্ধারিত হয়েছে। নাল জমির জন্য 25,000, আবাসিক জমিতে 50,000 এবং বাণিজ্যিক জমিতে 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় থাকা 81 মৌজায় এ হার সরাসরি প্রযোজ্য। মূলত সিটি কর্পোরেশন এলাকায় প্রযোজ্য হার কৌক থাকার কারণে পুরো জেলাতেই চালু করায় রেজিস্ট্রেশন কার্যক্রমে ধস নেমেছে ও সরকারের রাজস্ব আয় কমেছে। গত মাসে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টোলটেনবার্গকে ফোন করে বাণিজ্য শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। নরওয়ের ব্যবসায়িক দৈনিক ডাগেন্স নেরিংস্লিভের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানায়, অসলো শহরের পথে হাঁটার সময় হঠাৎ ফোন পান স্টোলটেনবার্গ। ফোনালাপে ট্রাম্প ছাড়াও ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার্স সহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা। ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়া সহ কয়েকটি দেশ শান্তি প্রচেষ্টা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও বলেছেন তিনি এ পুরস্কারের যোগ্য। ভারতের নিষিদ্ধ প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেড বাংলাদেশে বিআরটিএ থেকে লাইসেন্স প্রিন্টিং ও ডেটাবেইসের কাজ পায় কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে। প্রতিষ্ঠানটি ভারত ও শ্রীলঙ্কাও নিষিদ্ধ। অভিযোগ আছে বিআরটিএর তৎকালীন প্রকৌশল পরিচালক শীতাংশু শেখর সহ কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগ ও ভারতের আশীর্বাদ পুষ্ট পরিচয় দিয়ে এই চুক্তি করায় ভূমিকা রাখেন। চুক্তি অনুযায়ী 40 লাখ লাইসেন্স ছাপার কথা থাকলেও তারা করেছে মাত্র 26 লাখ। এখনও লাখো গ্রাহক লাইসেন্স পাননি। ভোগান্তি বাড়ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে বিদেশিদের হাতে জনগণের ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, আওয়ামী সরকার দেশবিরোধী এই চুক্তি করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। পাকিস্তানের উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত 61 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি বাজাউরে। এ অঞ্চলে 21 জন প্রাণ হারায়। এরপর বাট্টাগ্রামে 7, লোয়ার দিরে 5, শাত ও সাংলায় 4 জন করে এবং গিলগিট বালতিস্তানে 10 জন সহ আজাদ কাশ্মীরে মারা গেছেন অন্তত 8 জন। মুজাফফরবাদে এক পরিবারে 6 জন। এছাড়া গিলগিট বালতিস্তানের খালথি ভ্যালিতে 3 জনের মৃত্যু ও 3 জন নিখোঁজ রয়েছে। বন্যায় ঘরবাড়ি, স্কুল, পানি ট্যাঙ্ক ও কৃষিজমি ধ্বংস হয়েছে। করাকোরম হাইওয়ের সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে পাকিস্তানে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে।
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর গ্রামে ঋণ ও অভাবের চাপ সইতে না পেরে মিনারুল ইসলাম তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকাল 9:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মিনারুলের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়, পাশে বিছানায় ছেলের লাশ, পাশের ঘরে স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। গলায় গামছা ও মোবাইল চার্জারের তার পাওয়া গেছে। মরদেহের পাশে থাকা চিরকুটে লেখা ছিল, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি মাঝে মাঝে ভোরে 300 ফিট সড়কে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফেসবুকে লিখেছেন, একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে। অন্তর্বর্তী সরকারের 1 বছর পরে উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণ প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো, তিনিও প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। তিনি বলেন, বর্তমান সরকারের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপনের সুযোগ ছিল, যা বাস্তবায়ন হয়নি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে দুর্নীতি বিরোধী অবস্থান ও উপদেষ্টাদের সম্পদ বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। নীতিমালা থাকলেও কোনো উপদেষ্টা আয় বা সম্পদের তথ্য প্রকাশ করেননি। এরই মধ্যে উপদেষ্টাও তাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যদিও তারা তা অস্বীকার করেছেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন করেন, তথ্য গোপন করা হলে তা লুকানোর কিছু আছে বলেই ধরে নেওয়া হয়। বিবিসির বাংলা প্রতিবেদনে তারা এ মন্তব্য করেন। ভারতের দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের ভেতরে একটি দরগার ছাদ ধসে 5 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত অন্তত 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত 16 শতকের এই ধর্মীয় স্থাপনাটি ধসে পড়ে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, 25 থেকে 30 বছর পুরনো ভবনটির ছাদ ধসের সময় ভেতরে 15 থেকে 20 জন অবস্থান করছিলেন, যাদের মধ্যে দরগার ইমামও ছিলেন। হিন্দুস্তান টাইমস জানায়, হুমায়ুনের সমাধির একটি অংশে ছাদ ধসে পড়ার সময় অন্তত 10 জন আটকা পড়েন। উদ্ধার অভিযান চলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দেশের অর্থনীতির পাহারাদার হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর আব্দুর রউফ তালুকদার, ফজলে কবির ও ডক্টর আতিউর রহমান অর্থনৈতিক লুটপাটে জড়িত থাকার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্প্রতি দুদকের অনুরোধে বিএফআইইউ সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসেব সংক্রান্ত সব তথ্য তলব করেছে। দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো চিঠিতে অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণ, কেওয়াইসি ফরম সহ সব তথ্য 3 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। বন্ধ থাকা হিসেবের তথ্যও চাওয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জানিয়েছেন, ইসরায়েল ও তার মিত্রদের অর্থায়নে পরিচালিত চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আর ফিলিস্তিনি শিক্ষার্থী পাঠানো হবে না। বিশ্ববিদ্যালয়টির তহবিল ফিলিস্তিনের স্বার্থবিরোধী উৎস থেকে আসায় এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, অতীতে এইউডব্লিউতে এক আফগান ও এক লাও শিক্ষার্থীর মৃত্যু হলেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে মোজাহের আহমেদ নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মাগরিবের পর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘুনা এলাকায় এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মোজাহের আহমেদের সাথে জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের বিরোধ চলছিল, যার মামলা আদালতে বিচারাধীন। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে তিনি বিকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন এবং পুকুরে পড়ে যান। স্বজনরা পরে পুকুরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.